ধোঁয়া ভরা রাত, নিস্তব্ধতা, নিস্তব্ধ রাস্তায় কিছু লোকানো, লুকিয়ে যাওয়া আওয়াজ, লুকিয়ে যাওয়া চেহারা, সত্যতার ভয়ের মাঝখানে বাঁধা মানুষ, একজন মা আর একজন মেয়ে, সফরের শুরু, কাহিনী যেটা খুলবে সব রহস্যের ফাঁস। আবছায়া রাত ছিল। রাগিনী নিজের লম্বা কাজের পর স্কুটিতে ঘরে ফিরছিল। ওর ঘর শহরের বাইরের এলাকায় ছিল, আর রাস্তা লম্বা আর শুনশান ছিল, যেখান দিয়ে খুব কম লোক যেত। হঠাৎ এক মহিলার জোরে চিৎকার এই নিস্তব্ধতাকে ভেঙে দিল। রাগিনী ভয় স্কুটি থামিয়ে দিল আর চারপাশে দেখতে থাকলো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পেছনে ঘুরে তাকানোর পর ওর চোখে ভয় সমুদ্র ছড়িয়ে গেল। ভয়ের চোটে ও চিৎকার করতে লাগলো। সকালের সময় সুহানি ব্রেকফাস্ট তৈরি করছিল আর নিজের মেয়েকে খাওয়ার জন্য ডাকছিল। আরিয়া, চলো চলে আসো ব্রেকফাস্টের জন্য, আমাকে অফিসেও যেতে হবে। এসে গেছি মাম্মা। আরিয়া এসে খাবারের সামনে বসলো আর টিভি চালু করলো। কত টাইম লাগে তোর রেডি হতে? আর এটা কি, আসতেই টিভি? খবরের মধ্যে সেই মেয়েটিকে দেখানো হচ্ছিল যে রাতে গায়েব হয়ে গেছিল, আর তার সাথে আরো অনেক মেয়ের গায়েবের খবর বলা হচ্ছিল। আজকের আরো একটি রহস্যময় খবর, জিয়া রোড থেকে গায়েব হয়ে যাওয়া আরো একটি মেয়ে। আপনাদের বলে দিচ্ছি, গত 2 সপ্তাহে এটা 4র্থ কেস। পুলিশ প্রশাসন এই ব্যাপারে জানকারি নিচ্ছে। আরিয়া এসব শুনে চিন্তিত দেখাচ্ছিল, ওর চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। সুহানি এটা দেখে টিভি বন্ধ করে দিল। মম, এসব কি হচ্ছে? আমার তো এখন ভয় হচ্ছে। ইজ এভরিথিং ইজ অল রাইট? যার মম একজন পুলিশ অফিসার, তার কি এসব ব্যাপারে ভয় পাওয়া উচিত? তুমি একদম টেনশন নিও না, আমরা সব ঠিক করে দেব। আই লাভ ইউ মাম্মা। চল তুই ব্রেকফাস্ট করে নিস, আমি রেডি হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমি আজকে তোকে নিজেই কলেজ ড্রপ করব। এইটুকু বলেও সেখান থেকে চলে গেল, কিন্তু নিজেও খুব চিন্তায় ছিল। এইসব শোনা ওর জন্য খুব অসহ্য আর ভয়াবহ ছিল। কিছুক্ষণ পর সুহানি নিজের জিপের সামনে দাঁড়িয়েছিল, তখনই আরিয়া এলো। দুজনে জিপে বসে গেল আর সেখান থেকে বেরিয়ে পড়ল। সুহানি আর আরিয়া কারে বসে আছে। সুহানি দেখলো আরিয়া শুধু নিজের ফোনে ব্যস্ত আর ওর কথার কোনো উত্তর দিচ্ছে না। আরিয়া, কি হয়েছে মাম্মা? Why are you always on your phone? মা, তুমি সব সময় ফোন ইউজ করো না। মম, আমি শুধু আমার আপডেট চেক করছিলাম। আই এম সরি। আচ্ছা, ইটস ওকে। একটা কথা বলো, তোমার কলেজের সামনে তোমার কোনো কিছু আনইউজুয়াল কিছু মনে হয় না তো? হোয়াট ডু ইউ মিন মাম্মা? মানে কেউ ওখানে চক্কর কাটছে বা কাউকে ডেলি দেখা যাচ্ছে, এমন কিছু? না মম, এরকম তো আমি কিছু নোটিস করিনি। কোনো প্রবলেম আছে কি? না, কোনো প্রবলেম নেই, একটু খেয়াল রেখো, ঠিক আছে মা? আরিয়া মাথা নাড়িয়ে সহমতিতে উত্তর দিল, আর কিছুক্ষণের মধ্যেই ও নিজের কলেজ পৌঁছে গেল। সুহানি ওকে হাত নাড়িয়ে আলবিদা বলল, আর আরিয়াও কলেজে যাওয়ার সময় হাত নাড়িয়ে জবাব দিল। ওকে যেতে দেখে সুহানি সেখান থেকে বেরিয়ে গেল। সুহানি পুলিশ স্টেশন পৌঁছালো, যেখানে ও চিফ ইন্সপেক্টর বিবেককে দেখলো। সুহানি ওর দিকে এগোলো আর সেলাম করলো। স্যার। সুহানি, নাইস টু মিট ইউ। সুহানি গর্বের সাথে মাথা নাড়ালো আর ওর চোখে চোখ রাখলো। লেটস টক উইথ আ কাপ অফ টি ইনসাইড। শিওর স্যার। ভেতরে যেতেই সুহানি নিজের চেয়ারে বসে গেল, আর ইন্সপেক্টর বিবেক ওর সামনে আছে। দুজনের মাঝখানে টেবিলে গরমাগরম চায়ের কাপ রাখা আছে। বলুন স্যার। আমার তো বলার প্রয়োজন হবে না যে তুমি আমাদের স্টেটের সিচুয়েশন সম্পর্কে ভালো করেই জানো। ডু ইউ মিন সম্প্রতি যে মেয়েগুলি গায়েব হয়েছে তাদের ব্যাপারে? ইউ আর রাইট সুহানি, ওই কেসগুলো মিস্টার রাজীব হ্যান্ডেল করছিলেন, কিন্তু হি ইজ নো মোর। তো আমি চাই যে এই কেসগুলো তুমি টেক ওভার করে নাও। I heard about his demise. শুনে খুবই খারাপ লাগলো। I am glad to take this case forward. কেসের সমস্ত ফাইল তুমি সন্ধ্যা পর্যন্ত পেয়ে যাবে। আমি চাইবো এই কেসটা তুমি তাড়াতাড়ি শেষ করো, কারণ পুলিশ ডিপার্টমেন্টের উপর অনেক প্রশ্ন আসছে। ইউ নিড টু বি কুইক। On it, sir. ইন্সপেক্টর বিবেক উঠলেন আর চলে গেলেন, আর সুহানি নিজের ফোন উঠিয়ে কল করলো। অন্যদিকে আরিয়া কলেজের গেট থেকে বাইরে এলো, একটা অটোরিকশায় বসলো আর কল আসতেই সেখান থেকে বেরিয়ে গেল।
হ্যালো মামা, বেরিয়ে গেছো কলেজ থেকে? ইয়েস, আমি এখন রিকশায় আছি আর কিছুক্ষণে বাড়ি ফেরত যাব। ওকে, বাড়ি ফেরত গিয়ে আমায় কল করো। সেফলি থেকো, দরজা বন্ধ করে। হ্যাঁ মম। আরিয়া কল কেটে দিল। সন্ধে হয়ে গেছে। একটা পিনবোর্ডে 4টে মেয়ের ছবি লাগানো, ওদের বিবরণের সাথে, আর লাল ধাগা সব পোস্টগুলোকে একে অপরের সাথে জুড়ছে। সুহানি মন দিয়ে ওগুলো দেখলো। তার পেছনে 2জন পুলিশ অধিকারী দাঁড়িয়ে আছে। প্যাটার্ন নোটিস করেছো? পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর একে অপরকে দেখলো। তারপর ওদের মধ্যে থেকে একজন বলল, কিরকম প্যাটার্ন ম্যাম? স্যালারি কিসের জন্য নাও? পেছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর চুপচাপ দাঁড়িয়ে থাকলো, একে অপরকে দেখলো। যতগুলি মেয়ে গায়েব হয়েছে তারা কোনো না কোনো পুলিশ অফিসারের মেয়ে। শালু ইন্সপেক্টর চৌহানের, প্রেরণা ইন্সপেক্টর শ্রীবাস্তবের, জ্যোতি ইন্সপেক্টর শর্মা, আর রাগিনী ইন্সপেক্টর সিং এর। কিন্তু এর থেকে আমরা কি কানেকশন পাবো? সমস্ত ইন্সপেক্টর আলাদা আলাদা জেলা থেকে, তাদের একে অপরের সাথে কি লেনা দেনা? এটাই জানতে হবে। আমি কালকের মধ্যে সবার ডিটেলস চাই। অফ ফর টুডে। 2জন ইন্সপেক্টর চলে গেল। আর তখনই সুহানির মনে হলো যে ও কিছু একটা ভুলে যাচ্ছে। আরিয়া ওকে আবার কল করলো না। ভয় ওকে কল করতে লাগলো, কিন্তু ওর নাম্বার বন্ধ। এটা জানার পর সুহানি সময় নষ্ট না করে চিন্তায় নিজের ঘরের দিকে ড্রাইভ করতে লাগলো। সুহানি নিজের ঘরের দিকে ড্রাইভ করলো। ও চিন্তায় আছে, মাথায় ঘাম। ড্রাইভ করার সময় ও আয়নায় দেখতে পেল, আর দেখল যে ওর কারের পেছনের সিটে একটি মহিলা বসে আছে, শাড়ি পরে। ওর চেহারা বিকৃত, চোখ কালো, আর ও নিচে দেখছে। ওই মহিলা ওর চোখে সোজা দেখল। সুহানির চোখ ভয়ের চোটে খুলে গেল। ও আবার পেছনে দেখল, কিন্তু কেউ ছিল না। যখন ও আগে দেখল, তখন সেই মহিলা ওর কারের সামনে দাঁড়িয়েছিল। সুহানির কার ওর আর পার করে দিল। সুহানি তৎক্ষণাৎ ব্রেক দিল আর বাইরে বার হয়ে দেখল যে ওখানে কি হচ্ছে। চারপাশ দেখার পরও ও কিচ্ছু বুঝতে পারল না। ভয়ের চোটে ও আবার নিজের গাড়িতে বসে গেল আর ড্রাইভ করতে লাগলো। সারাটা রাস্তা ওর মন সেই দৃশ্যর মধ্যেই আটকে রইল। এরম মনে হচ্ছিল যেন সুহানি ওকে জানে। সুহানি ঘরে পৌঁছালো আর কার থেকে নামতেই আরিয়াকে খুঁজতে লাগলো। ও ওকে আওয়াজ দিল, কিন্তু কোনো উত্তর এলো না। আরিয়া, আরিয়া, আরিয়া! এটা শুনতে আরিয়া এক প্রতিবেশীর সাথে দৌড়াতে দৌড়াতে এলো। সুহানি ওকে দেখতে ওর দিকে দৌড় দিল আর ওকে গলায় জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কোথায় চলে গেছিলিস তুই? ফোন কেন অফ তোর? হ্যাঁ মম, আমার ব্যাগ চুরি হয়ে গেছিল। আমার ফোন আর ঘরের চাবিও ওখানেই ছিল। আমি আপনাকে কল লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি ফোনই ওঠাননি। সুহানি কনফিউজড হয়ে গেল। নিজের ফোন বার করলো আর দেখলো প্রতিবেশীর 3টে মিসড কল এসেছে। ও বুঝতে পারলো এইসব তখন হয়েছিল যখন ও কার থেকে বাইরে ছিল। সুহানি তাকে ধন্যবাদ দিল আর আরিয়াকে জোরে ধরে ওর সাথে ঘরের ভেতরে চলে গেল। ওপরে আকাশে চাঁদ আস্তে আস্তে মেঘে ঢাকতে থাকলো। সুহানি অস্থিরভাবে বিছানায় শুয়ে আছে আর ওর পাশে আরিয়াই শুয়ে আছে। ও এদিক ওদিক ঘুরছে আর শোয়ার চেষ্টা করছে। তখনই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে এক অজানা নাম্বার দেখলো আর ও কল ওঠালো। হ্যালো, কে? এইবার পেয়ে গেলি, পরের বার। কল হঠাৎ কেটে গেল। সুহানি তৎক্ষণাৎ কল লগস চেক করলো আর সেই নাম্বারে আবার কল করার চেষ্টা করলো, কিন্তু অবাকের ব্যাপার, সেই নাম্বার গায়েব হয়ে গেছে। সুহানি ঘুরিয়ে আরিয়াকে দেখল। আরিয়া গভীর নিদ্রায় আচ্ছন্ন। দিনের শুরুটা চাঞ্চল্যকর অবস্থায় হলো। সুহানি যেই পুলিশ স্টেশনে পৌঁছালো, ও ইন্সপেক্টরকে প্রশ্ন করলো, ফাইলস রেডি আছে? হ্যাঁ ম্যাম, এই যে এখন। ও ফাইল তাড়াতাড়ি ওঠালো আর সব পুলিশ ইন্সপেক্টরের ব্যাকগ্রাউন্ড পড়তে লাগলো। ফাইল পড়তে পড়তে সুহানি প্রশ্ন করল, প্রথম কিডন্যাপিং কার হয়েছিল? রাগিনী। ডিস্ট্রিক্ট? রামপুর। সুহানি অপহরণের ক্রমের হিসাবে নাম লিখতে থাকলো। প্রথম কিডন্যাপিং রামপুর, দ্বিতীয় অরাইয়া, তৃতীয় দেবাড়িয়া, তারপর রামপুর।
আপনি বলতে কি চাইছেন ম্যাডাম? সব ডিস্ট্রিক্টের নামের প্রথম ফার্স্ট লেটার দেখো। RAD। ম্যাম, এ তো রাধ লেখা রয়েছে। রাধ নয়, রাধা। কিন্তু লাস্ট লেটার? সেটা আর কেউ নয়, আরিয়া। দুজন অধিকারী অবাক হয়ে গেল। কিন্তু ম্যাম, আপনি এটা এত কনফিডেন্টের সাথে কিভাবে বলতে পারেন? তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি ওকে দেখেছি। সুহানি ওপরে তাকালো। ওর চোখে ভয় ছিল, আর ও অতীতের গল্প বলতে লাগলো। সমস্ত সাক্ষী প্রমাণকে সামনে রেখে এই আদালত শ্রী চন্দ্রশেখর মাথুরকে সম্মানের সাথে মুক্ত করছে। এমএলএ চন্দ্রশেখর নিজের সহযোগীদের সাথে বসে আর রাধার বাবার দিকে তাকালো। আর ইন্সপেক্টর রাধার বাবাকে আদালত অবমাননার দায় আর ভুল এভিডেন্স দেখিয়ে মানহানি করার জন্য বিএনএস সেকশন 227, 228, 356 এর দ্বারা 6 বছরের শাস্তি আর 3 লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। রাধার বাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রাধা আমাদের ডিপার্টমেন্টের সবথেকে ভালো অফিসার ছিল। ও চন্দ্রশেখরের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল, কিন্তু ওরা ওই 4 জনের ইন্সপেক্টরের সাথে ওকে মেরে ফেলেছিল। শাস্তি পাওয়ার পর রাধার বাবা ভেঙে পড়েছিল, আর উনি নিজেরই জেলের মধ্যে সুইসাইড করেছিল। কিন্তু ম্যাম, আপনার মেয়ে? ওরা সব এভিডেন্স মিটিয়ে দিয়েছিল। আমি চাইলেও কিছু করতে পারতাম না। আমি না চাইতেও ফাইল বন্ধ করতে হয়। কিন্তু ম্যাম, এতে ওই মেয়েগুলোর কি ভুল ছিল? হ্যাঁ, শাস্তি তো ওই ইন্সপেক্টর আর মাথুরের পাওয়া উচিত ছিল না? রাধা এইভাবে মানবে না। ও প্রাণ নয়, বদলা চায়। হয়তো এই জন্যই ওকে আমি পেয়ে দিই। আমাদের ওর কাছে যেতে হবে। ওর কাছে মানে? সুহানি দুজন ইন্সপেক্টরের সাথে হাইওয়েতে বেরিয়ে পড়ল। এক রাস্তায় পাথর লাগানো রামপুরের নাম লেখা। এক ইন্সপেক্টর গাড়ি চালাচ্ছিল। সুহানি ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে বসেছিল। তখনই ওর ফোন বাজলো, আরও কল ওঠালো। সুহানি, আরিয়া ঘরে নেই। কি করে? জানি না, আমি তো এমনি দেখতে এসেছিলাম। সুহানি কল কেটে দিল। তাড়াতাড়ি চালাও, নাহলে দেরি হয়ে যাবে। ওরা পুরনো আর ভাঙাচোরা একটা ঘরের সামনে পৌঁছালো। সুহানি দুজন ইন্সপেক্টরের সাথে কার থেকে নামলো আর ভেতরে দেখতে গেল। ভেতরের দৃশ্য ভয়াবহ। সব মেয়েরা অজ্ঞান হয়ে পড়েছিল। রাধার আত্মা ওদের ওপরে ঘুরছিল। দুজন পুলিশ ইন্সপেক্টর ভয়ের চোটে সেখান থেকে বাইরে পালিয়ে গেল, কিন্তু সুহানি ওকে ঘুরে দেখছিল আর বলল, রাধা, আমি জানি তোমার সাথে ভুল হয়েছে, কিন্তু তার শাস্তি তুমি এর নিরীহদের দিতে পারবে না। কোথায় গেছিল এই শক্তি, এই রাগ, যখন আমার সাথে খারাপ হয়েছিল? তুমি শুধু এই জন্য চুপ ছিলে কারণ আমি তোমার নিজের ছিলাম না। ওরা সবাই এই জন্যই চুপ ছিল কারণ আমি ওদের নিজের ছিলাম না। তোমরা সবাই মিলে আমার বুড়ো বাবা থেকে আলাদা করেছিলে। ওনাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে মেরে ফেলেছিলে। এখন আর নয়, এখন আমি রক্তের হিসাব রক্তেতেই নেব। পাগল হয়েও না রাধা, তুমি একজন পুলিশ অফিসার ছিলে। আমরা এই পৃথিবীকে মা মনে করে প্রমিস করেছিলাম আমরা এই দেশের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করব। আমি এখন এই আইন আর সততার থেকে আলাদা। আমি ওদের সেই মৃত্যুই দেব যেটাও আমার নিজেদের দিয়েছে। শাস্তি হবে রাধা, কিন্তু ওদের নয়, তারা যারা এটা যোগ্য। আমি তোমাকে কথা দিচ্ছি, ওরা নিজেদের শাস্তি নিশ্চয়ই পাবে। সুহানির চেহারা সাহস আর সংকল্পতে ভর্তি ছিল। পরের দিন সুহানি আরিয়ার সাথে টেবিলে বসে আছে। আরিয়ার মাথায় পট্টি বাঁধানো। মম, তুমি সুপার হিরো। আই লাভ ইউ। লাভ ইউ টু মা। মম, কিন্তু আমাদের সবাইকে তোমরা কি করে পেলে? আর এই চন্দ্রশেখরের স্টোরি কি? সুহানি আরিয়াকে জড়িয়ে ধরে ওপরে তাকালো আর লম্বা নিঃশ্বাস নিল। রাজ্যের প্রসিদ্ধ বিধায়ক চন্দ্রশেখর সমেত ও রাজ্যের 4 জন পুলিশ অধিকারী নিজের নিজের বাড়িতে রহস্যময়ভাবে গায়েব হয়ে গেছে। আর সেখানে ভালো খবর হলো, গত 2 সপ্তাহে যে 4 জন মেয়ে গায়েব হয়ে গেছিল তাদের সুরক্ষিতভাবে নিজের বাড়ি ফেরত এসেছে। পুলিশ প্রশাসন পুরো মামলাকে গম্ভীরভাবে যাচ করছে।
সুহানি ওই পাখণ্ডটিতে ওদের স্থানে পৌঁছে দিয়েছিল। চন্দ্রশেখর নিজের অন্য 4 জন পুলিশ অফিসারের সাথে মাটিতে বসেছিল। সবাই একে অপরের সাথে বাঁধা ছিল। তখনই দরজা খুলল আর রাধা ওদের সামনে দাঁড়িয়েছিল। সবাই ওর দিকে তাকাতেই চিৎকার করলো। রাধা ওদের দিকে দৌড়ালো আর ও ওদের থেকে বদলা পূরণ করলো।